রাস্তার ধুলো থেকে রাজপ্রাসাদের বিলাসিতা। একটি অদ্ভুত শর্ত কি পারে একজন মানুষের ভাগ্য বদলে দিতে? কলকাতার তপ্ত রোদে যখন এক যুবক চাকরির আশায় দরজায় দরজায় ঘুরে ব্যর্থ হচ্ছিল, ঠিক তখনই তার সামনে এসে দাঁড়াল এক রহস্যময়ী কোটিপতি নারী। কিন্তু তার দেওয়া চাকরিটি কোনো সাধারণ অফিসের ডেস্কে ছিল না। শর্ত ছিল 1 মাসের জন্য তার প্রতিটি অদ্ভুত আদেশ পালন করা। কেন সেই প্রভাবশালী নারী একজন নিঃস্ব যুবককে বেছে নিলেন? আর কি ছিল সেই গোপন শর্ত যা মাঝ রাস্তায় সবার সামনে যুবকটির পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিয়েছিল? এটি কেবল অভাবের গল্প নয়, এটি এমন এক পরীক্ষার গল্প যেখানে জয়ী হলে পাওয়া যায় এক বিশাল সাম্রাজ্য, আর হারলে চিরতরে হারিয়ে যেতে হয় অন্ধকারের ভিড়ে। কি ঘটেছিল সেই রহস্যময়ী রাতে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এটি কলকাতা শহরের গল্প। কলকাতার রাস্তায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য বের হয়। সেই লক্ষ লক্ষ মুখের মধ্যে একটি মুখ ছিল অয়নের। সাধারণ চেহারা, কিন্তু চোখে ছিল বড় বড় স্বপ্ন। অয়ন একটি ছোট্ট গ্রাম থেকে এসেছিল। তার বাবা ছিলেন একজন কৃষক এবং মা ঘর সামলাতেন। ঘরের অবস্থা খুব একটা ভালো ছিল না, কিন্তু তারা সবসময় তাদের ছেলেকে পড়াশোনা করিয়েছেন। অয়নও খুব পরিশ্রম করেছিল এবং ভালো নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করেছিল। সে যখন প্রথমবার কলকাতা এলো, তখন তার মনে ছিল প্রত্যাশার সমুদ্র। তার মনে হয়েছিল শহরে চাকরি পাওয়া সহজ হবে, কিন্তু বাস্তবতা ছিল তার থেকে একেবারে আলাদা। সকাল 8টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত সে প্রতিটি অফিসের চক্কর কাটত। কখনো জীবন বৃত্তান্ত জমা দিত, কখনো ইন্টারভিউ দিত, কিন্তু সব জায়গা থেকে একটাই উত্তর পাওয়া যেত: আমরা আপনাকে কল করব। কিন্তু সেই কল আর আসত না। ধীরে ধীরে তার কাছে টাকাও শেষ হতে শুরু করল। সে একটি ছোট্ট ঘরে থাকতে শুরু করল, যেখানে গরমে ফ্যানটাও ঠিকমতো চলত না। অনেক সময় এমনও হতো যে সে শুধু জল খেয়েই ঘুমিয়ে পড়ত। একদিন খুব ক্লান্ত হয়ে সে একটি পার্কের বেঞ্চে বসে পড়ল। তার চেহারায় হতাশা পরিষ্কার ফুটে উঠছিল। সে আকাশের দিকে তাকালো এবং ধীরে ধীরে বলল, ভগবান, আমার কপালে কি ভালো কিছু লেখা নেই? ঠিক সেই সময় একটি কালো চকচকে গাড়ি তার সামনে এসে থামল। এত দামি গাড়ি সে আগে কখনো কাছ থেকে দেখেনি। গাড়ির দরজা খুলল এবং সেখান থেকে এক অত্যন্ত সুন্দরী মেয়ে নেমে এলো। সে সাদা রঙের স্যুট পরেছিল, চোখে আত্মবিশ্বাস এবং চেহারায় মৃদু হাসি। সে সরাসরি অয়নের দিকে এগিয়ে এলো। অয়ন কিছুটা ঘাবড়ে গেল। সে ভাবল হয়তো মেয়েটি অন্য কারো সাথে দেখা করতে এসেছে, কিন্তু মেয়েটি তার সামনে এসে দাঁড়িয়ে গেল। তুমি ঠিক আছো? মেয়েটি জিজ্ঞেস করল। অয়ন মৃদু হাসল। হ্যাঁ, এমনিই বসেছিলাম। মেয়েটি তার অবস্থা মন দিয়ে দেখল। ছেঁড়া জুতো, পুরনো শার্ট এবং ক্লান্ত মুখ। সে বুঝে গেল এই ছেলেটি বিপদে আছে। তুমি চাকরি খুঁজছ? সে সরাসরি জিজ্ঞেস করল। অয়ন চমকে গেল। আপনি কিভাবে জানলেন? মেয়েটি মৃদু হাসল। তোমার মুখে লেখা আছে। কয়েক মুহূর্ত নীরবতার পর সে বলল, আমি তোমাকে চাকরি দিতে পারি। এটি শুনেই অয়নের মুখে হঠাৎ উজ্জ্বলতা চলে এলো। সত্যি? সে উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল। মেয়েটি মাথা নাড়ল। কিন্তু একটা শর্ত আছে। অয়নের বুক ধড়ফড় করতে লাগল। কেমন শর্ত? মেয়েটি তার চোখের দিকে তাকিয়ে বলল, যদি তুমি আমার শর্ত মানো, তবেই তুমি চাকরি পাবে, আর সেটিও খুব বড় চাকরি। অয়ন কোনো চিন্তা না করেই বলল, আমি সব শর্ত মানতে রাজি আছি। মেয়েটি হাসল। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না, আগে আমার শর্ত শোনো। পাশে দাঁড়িয়ে থাকা কিছু লোকও এখন এই দৃশ্য দেখতে শুরু করেছিল। মেয়েটি ধীরে ধীরে বলল, তোমাকে 1 মাস পর্যন্ত আমার সাথে থাকতে হবে, এবং এই সময়ে তোমাকে আমার প্রতিটি আদেশ পালন করতে হবে। এটি শোনামাত্রই সেখানে দাঁড়িয়ে থাকা লোকজন অবাক হয়ে গেল। কিছু লোক নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল, এই মেয়েটি কি পাগল, নাকি সে ছেলেটিকে নিয়ে মজা করছে? কিন্তু অয়ন চুপ ছিল। সে চিন্তায় পড়ে গেল। মানে কি? সে নিচু স্বরে জিজ্ঞেস করল। মেয়েটি বলল, মানে এই যে তুমি আমার সাথে থাকবে, আমার বলা প্রতিটি কাজ করবে, তা সে যতই অদ্ভুত কেন না হোক। অয়নের মনে অনেক প্রশ্ন উঠতে লাগল। কিন্তু কেন? সে জিজ্ঞেস করল। মেয়েটি দীর্ঘশ্বাস নিল এবং বলল, কারণ আমি এমন একজনের সন্ধানে আছি যে শুধু টাকার জন্য নয়, বরং নিজের প্রতিশ্রুতির জন্য বাঁচে।
আর যদি তুমি এই 1 মাস পূর্ণ করতে পারো তবে আমি তোমাকে আমার কোম্পানিতে খুব বড় পোস্ট দেব। এটি শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষ আরও বেশি চমকে গেল। এত বড় কথা! এটা কি সত্যিই নাকি কোনো খেলা? অয়নের মনেও ভয় ছিল, কিন্তু তার হারানোর মতো আর কিছুই ছিল না। সে তার ঘরের কথা ভাবল, মা-বাবার কথা ভাবল এবং নিজের অবস্থার কথাও ভাবল। কয়েক সেকেন্ড পর সে মাথা তুলল এবং বলল, আমি আপনার শর্ত মানছি। অয়নের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। পার্কের সেই সাধারণ বেঞ্চে বসে থাকা অয়ন তখনও জানত না এই হাসি তার জীবনের মোড় কতটা ঘুরিয়ে দিতে চলেছে। মেয়েটি স্থির কণ্ঠে বলল, ঠিক আছে, তোমার জেদ আর সাহস দেখে আমি খুশি হলাম। আজ থেকেই তোমার পরীক্ষা শুরু। তবে শুরু করার আগে আমার পরিচয়টা জেনে নাও। আমার নাম ঈশানী। যে কোম্পানিতে চাকরির জন্য তুমি দিন রাত এক করেছ, আমি সেই কোম্পানিরই মালকিন। ঈশানীর মুখে নিজের পরিচয় শুনে অয়নের বিস্ময়ের সীমা রইল না। মুহূর্তের জন্য তার মনে হল সময় থমকে গেছে। সে তাকিয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা সেই আত্মবিশ্বাসী নারীটির দিকে, যাকে প্রতিটি কথা আর চলনে আভিজাত্য ফুটে বেরোচ্ছে। যাকে সে সাধারণ কেউ ভেবেছিল, সে আসলে শহরের অন্যতম প্রভাবশালী এক বিজনেসওম্যান। অয়ন কোনো মতে ঢোক গিলে নিজেকে সামলে নিল। ঈশানী তার দামি ঘড়ির দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বলল, চলো এবার আমার সাথে, আমাদের হাতে সময় খুব কম। অয়ন মন্ত্রমুগ্ধের মতো তাকে অনুসরণ করল। পার্কের গেটের সামনে দাঁড়ানো রাজকীয় কালো রঙের সেই লাক্সারি গাড়িটির দরজা খুলে গেল। অয়ন যখন সেই নরম চামড়ার সিটে বসল, তার বুক ধরফর করছিল। এসির ঠান্ডা বাতাসেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। গাড়িটি যখন কলকাতার ব্যস্ত রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল, অয়ন জানালার বাইরে তাকিয়ে ভাবছিল, কাল রাতেও সে আধপেটা খেয়ে ফুটপাটে হাঁটার কথা ভাবছিল, আর আজ সে কার পাশে বসে আছে। সে জানত না সামনের দিনগুলো তার জীবনের সংজ্ঞাটাই বদলে দিতে চলেছে। কিছুক্ষণ পর গাড়িটি এসে থামল শহরের এক নির্জন কিন্তু অভিজাত এলাকায়। বিশাল এক লোহার গেট পেরিয়ে গাড়িটি ভেতরে ঢুকতেই অয়নের চোখ ছানা বড়া হয়ে গেল। সামনেই দাঁড়িয়ে আছে এক বিশাল বাংলো। না, বাংলো বললে ভুল হবে, এটি যেন কোনো এক আধুনিক রাজপ্রাসাদ। গাড়ি থেকে নেমে অয়ন চারপাশটা দেখে নিতে চাইল। প্রতিটি জিনিসের গায়ে যেন আভিজাত্য লেপ্টে আছে। দামি মার্বেলের মেঝে আয়নার মতো চকচক করছে। দেওয়ালে ঝোলানো দামি ঝাড় লণ্ঠন আর অদ্ভুত সুন্দর সব আসবাবপত্র। অয়ন তার সারা জীবনেও এমন জৌলুস কল্পনা করতে পারেনি। ভেতরে ঢুকে ঈশানী তার দিকে ঘুরে দাঁড়াল। তার চোখে এক কঠোর চাউনি। সে বলল, আজ থেকে তোমার ঠিকানা এই বাড়ি। তবে মনে রেখো, অয়ন এখানে থাকতে হলে আমার প্রতিটি কথা, প্রতিটি আদেশ তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কোনো প্রশ্ন করা চলবে না। পারবে তো? অয়ন মাথা নিচু করে বিনীতভাবে উত্তর দিল, জি ম্যাম, আমি পারব। শুরু হল অদ্ভুত সেই পরীক্ষা। পরদিন সকালে অয়ন ভেবেছিল তাকে হয়তো কোনো ফাইলের কাজ দেয়া হবে, কিন্তু ঈশানী তাকে ডেকে ড্রয়িং রুমের বিশাল হলের মাঝখানে দাঁড় করাল। সে শান্ত গলায় বলল, আজ তোমার প্রথম কাজ। এই বিশাল বাংলোর প্রতিটি কোণা তোমাকে নিজের হাতে পরিষ্কার করতে হবে। ধুলোর একটি দানাও যেন কোথাও না থাকে। অয়ন চমকে উঠে জিজ্ঞেস করল, পুরো বাড়ি? আমি একাই? ঈশানী ভ্রু কুঁচকে তাকাল। হ্যাঁ, পুরো বাড়ি, এবং অবশ্যই কোনো সাহায্যকারী ছাড়া। কেন, পারবে না? অয়ন বুঝতে পারল এটিই তার ধৈর্যের পরীক্ষা। সে আর কথা না বাড়িয়ে একটি কাপড় আর জলের বালতি নিয়ে কাজে নেমে পড়ল। যে ছেলেটি গ্র্যাজুয়েশন শেষ করে বড় চাকরির স্বপ্ন দেখেছিল, সে আজ হাতে ঝাড়ু তুলে নিয়েছে। সকাল গড়িয়ে দুপুর হল, দুপুর থেকে বিকেল। অয়নের সারা শরীর ঘামে ভিজে একাকার। কোমর ব্যথায় টনটন করছে, হাতের তালু ছলে গেছে। কিন্তু তার মনে বারবার বাবা মায়ের মুখ আর সেই দারিদ্র্যের কথা মনে পড়ছিল। সে হার মানল না। সন্ধ্যায় ঈশানী ফিরে এসে দেখল পুরো বাড়ি তকতক করছে। সে অয়নের ক্লান্ত চেহারার দিকে তাকিয়ে শীতল গলায় জিজ্ঞেস করল, খুব ক্লান্ত হয়ে গেছ, তাই না? ছেড়ে দিতে মন চাইছে? অয়ন ফ্যাকাশে মুখেও এক চিলটে হাসি ফুটিয়ে বলল, না ম্যাম, আমি ঠিক আছি। ঈশানী কয়েক মুহূর্ত নির্নিমেষ চোখে অয়নের দিকে তাকিয়ে রইল। একজন অভিজ্ঞ ব্যবসায়ীর মতো সে মানুষের চোখের ভাষা পড়তে জানে। সে বুঝতে পারল এই ছেলেটি কেবল অভাবের তাড়নায় নয়, বরং তার দেয়া কথার মর্যাদা রাখতে মিথ্যার আশ্রয় নিচ্ছে না।
পরের দিনগুলো অয়নের জন্য আরও কঠিন হয়ে উঠল। ঈশানী তাকে এক এক দিন এক এক অদ্ভুত কাজ দিতে শুরু করল। কখনো তাকে বলা হতো পুরো বাগানের ঘাস কাটতে, কখনো রান্নাঘরে গিয়ে খাবার তৈরি করতে, আবার কোনো দিন মাঝরাত পর্যন্ত তাকে জাগিয়ে রেখে অগুন্তি ফাইলের ডেটা মেলাতে হতো। অনেক সময় অয়নের মনে হতো এসব কাজ হয়তো একদমই অর্থহীন। সে কি তবে কেবল একজন পরিচারক হিসেবে এখানে এসেছে? কিন্তু সে কখনো কোনো অভিযোগ করেনি। সে প্রতিটি কাজ পূর্ণ মনোযোগ আর সততার সাথে করে যাচ্ছিল। অন্যদিকে ঈশানী আড়াল থেকে অয়নের প্রতিটি পদক্ষেপ তার ধৈর্য আর মানসিক শক্তিকে পরখ করছিল। সে দেখতে পাচ্ছিল অয়ন শুধু কাজই করছে না, বরং নিজেকে প্রতিনিয়ত ভেঙে নতুন করে গড়ছে। অয়নের এই নীরব লড়াই আর সততা ঈশানীর মনে এক অদ্ভুত কৌতূহল আর সম্মানের জন্ম দিচ্ছিল। সেদিন বিকেলে বাংলোর বারান্দায় দাঁড়িয়ে ঈশানী কফির কাপে চুমুক দিচ্ছিল। অয়ন তখন বাগানের এক কোণে মালির মতো কাজ শেষ করে ঘাম মুছছিল। ঈশানী তাকে কাছে ডাকল। অয়ন সামনে এসে দাঁড়াতেই ঈশানী তার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আচমকা একটি প্রশ্ন ছুড়ে দিল। অয়ন, যদি আমি তোমাকে এখনই এই মুহূর্তেই এখান থেকে চলে যেতে বলি, তাহলে তুমি কি করবে? অয়নের চোখে মুখে ক্লান্তির ছাপ ছিল, কিন্তু দ্বিধা ছিল না। সে এক মুহূর্ত সময় না নিয়ে শান্ত গলায় জবাব দিল, আপনি বললে আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাব, আর আপনার দেওয়া ওই চাকরির আশাটাও চিরতরে ছেড়ে দেব। ঈশানী কিছুটা অবাক হওয়ার ভান করে ভ্রু কুচকাল। কেন? এত পরিশ্রম করলে, এত অদ্ভুত সব কাজ করলে এই চাকরির জন্য এখন এত সহজে ছেড়ে দেবে? অয়ন মাটির দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, কারণ আমি আপনাকে কথা দিয়েছি যে আপনার প্রতিটি আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। আমার কাছে নিজের দেওয়া কথার দাম আমার কেরিয়ারের চেয়েও বেশি। আপনি যদি আমাকে চলে যেতে বলেন, তবে সেই আদেশ পালন করাই আমার শেষ কাজ হবে। ঈশানী কথাটি শুনে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। তার প্রখর ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন মনে অয়নের প্রতি এক গভীর এবং আলাদা শ্রদ্ধার জন্ম নিল। সে বুঝতে পারল, এই ভিড়ের শহরে যেখানে মানুষ টাকার জন্যে নিজের আদর্শ বিক্রি করে দেয়, সেখানে এই ছেলেটি এক বিরল ধাতুর গড়া। কিন্তু ঈশানী জানত, অয়নকে আরও বড় আগুনের মধ্যে দিয়ে যেতে হবে। তার আসল পরীক্ষা এখনও বাকি ছিল। সেই ঘটনার কয়েকদিন পর, রাত তখন প্রায় ৮টা। পুরো বাংলো আলোকসজ্জায় ঝলমল করছে। ঈশানী অয়নকে তার ঘরে ডেকে পাঠাল। অয়ন ভেতরে ঢুকতেই দেখল ঈশানী এক অপূর্ব গাউনে সেজে আছে, যা তার ব্যক্তিত্বকে আরও মোহময় করে তুলেছে। ঈশানী গম্ভীর গলায় বলল, আজ রাতে তোমাকে আমার সাথে একটি বড় পার্টিতে যেতে হবে। অয়ন নিজের মলিন শার্ট আর পুরনো প্যান্টের দিকে তাকিয়ে লজ্জিত বোধ করল। সে আমতা আমতা করে বলল, ম্যাম, আমি এই পোশাকে আপনার সাথে যাব? ওখানে তো সব বড় বড় মানুষ আসবে। ঈশানী মৃদু হেসে একটি দামি শপিং ব্যাগ অয়নের দিকে এগিয়ে দিল। না, আজ তুমি সেটা হবে যা তুমি কোনোদিন স্বপ্নেও ভাবনি। ভেতরে যাও, তৈরি হয়ে নাও। অয়ন যখন ভেতরে গিয়ে সেই দামি নেভি ব্লু স্যুটটি পরল এবং আয়নার সামনে দাঁড়াল, সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। স্যুটের কাট আর কাপড়ের জৌলস তার সাধারণ চেহারাটাকে এক নিমেষে বদলে দিয়েছে। আয়নায় সে আর সেই অভাবী গ্রাম্য যুবককে দেখতে পাচ্ছিল না। তার জায়গায় দাঁড়িয়েছিল এক স্মার্ট, অভিজাত এবং আত্মবিশ্বাসী তরুণ। সে বাইরে আসতেই ঈশানী তাকে ওপর নিচ একবার দেখে নিল। তারপর খুব ধীরে কিন্তু স্পষ্ট গলায় বলল, আজকের রাতের পরীক্ষাটা অন্য সব দিনের চেয়ে আলাদা। আজ তুমি আমার সাথে এই পার্টিতে যাবে এবং সবার সামনে আমার বয়ফ্রেন্ড হিসেবে নিজেকে পরিচয় দেবে। এটিই আমার পরবর্তী শর্ত। কথাটি শোনা মাত্রই অয়নের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে গেল। সে অস্ফুট স্বরে বলল, কি বয়ফ্রেন্ড? কিন্তু ম্যাম। ঈশানী তার চোখের দিকে খুব কাছ থেকে তাকিয়ে গম্ভীরভাবে বলল, আমি জানি এটা তোমার জন্য কঠিন, কিন্তু মনে রেখো, তুমি আমার শর্তে রাজি হয়েছিলে। তুমি কি এখনও তোমার কথায় অটল আছো? অয়নের ভেতরে তখন ঝোড়ো হাওয়া বইছে। সম্মানের ভয় আর প্রতিশ্রুতির লড়াই চলছে মনে। কিন্তু কয়েক সেকেন্ড পর সে বুক ভরে শ্বাস নিল। ঈশানীর চোখের দিকে তাকিয়ে নিচু কিন্তু দৃঢ় স্বরে বলল, আমি প্রস্তুত। আপনি যা বলবেন আমি তাই করব। ঈশানী এক দৃষ্টে অয়নের দিকে তাকিয়ে রইল।
সে যেন অয়নের চোখের মণির ভেতরে লুকিয়ে থাকা সত্যটি পড়ার চেষ্টা করছিল। সে কি কেবল চাকরির লোভে রাজি হল, নাকি তার ভেতরে সত্যি অসীম মানসিক জোর আছে? কয়েক মুহূর্তের নীরবতা শেষে ঈশানীর ঠোঁটে এক রহস্যময় প্রশান্তির হাসি ফুটে উঠল। সে বলল, খুব ভালো, তৈরি থেকো অয়ন, কারণ আজকের এই রাতটি তোমার জীবনের মোড় পুরোপুরি বদলে দিতে চলেছে। গাড়ির ভেতরে এসি চললেও অয়নের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। সে অনুভব করতে পারছিল তার হৃৎপিণ্ডটা বুকের পাঁজরে সজোরে ধাক্কা দিচ্ছে। কলকাতার রাজপথ দিয়ে যখন ঈশানীর দামি গাড়িটি এগিয়ে যাচ্ছিল, বাইরের নিয়ন আলো অয়নের মুখে অদ্ভুত এক ছায়া তৈরি করছিল। সে জানলার বাইরে তাকিয়ে দেখছিল তিলোত্তমার রাতের রূপ, কিন্তু তার মনের ভেতরে চলছিল অন্য এক ঝড়। গাড়িটি যখন শহরের সবচেয়ে বিলাসবহুল ৫ তারা হোটেলের সামনে এসে থামল, অয়নের চোখ ধাঁধিয়ে গেল। হোটেলের মূল ফটকের সামনে লাল কার্পেট বিছানো, আর তার দুপাশে দামি সব বিদেশের গাড়ির দীর্ঘ সারি। সিকিউরিটি গার্ডদের কড়া পাহারা, ক্যামেরার ফ্ল্যাশ বাল্বের ঝলকানি, আর চারদিকে প্রভাবশালী মানুষদের আনাগোনা। গাড়ি থেকে নামার আগেই অয়নের মনে হল সে যেন এক অচেনা গ্রহে এসে পড়েছে। নিজের অজান্তেই সে কুঁকড়ে যাচ্ছিল। নিজেকে খুব ছোট আর তুচ্ছ মনে হচ্ছিল তার। ঈশানী অয়নের মনের অবস্থা টের পেল। সে অয়নের দিকে মুখ ঘুরিয়ে খুব নরম কিন্তু ভরসা জাগানিয়া গলায় নিচু স্বরে বলল, অয়ন, নিজের ওপর বিশ্বাস হারিও না, ভয় পেও না একদম। মনে রেখো, আজ তুমি আমার সাথে আছো, শুধু মাথা উঁচু করে আমার পাশে চলো। অয়ন বুক ভরে একটা দীর্ঘ শ্বাস নিল। নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করে সে গাড়ি থেকে নামল। ঈশানী যখন অয়নের হাত ধরে হোটেলের বিশাল হলের ভেতরে ঢুকল, মুহূর্তের মধ্যে যেন পুরো হলের কলরব থেমে গেল। সবার উৎসুক দৃষ্টি এসে স্থির হল তাদের ওপর। ঈশানী রায়চৌধুরী, শহরের অন্যতম সাকসেসফুল বিজনেস আইকন, যার পাশে সবসময় বড় বড় ব্যক্তিত্বদের দেখা যায়, তার সাথে আজ এই অচেনা যুবকটি কে? চার দিক থেকে ফিসফিসানি ভেসে আসতে লাগল। কে এই ছেলেটি? ঈশানীর সাথে একে তো আগে কখনো দেখিনি। দেখো দেখো, মনে হচ্ছে কোনো নতুন রিলেশনশিপ। অয়নের পা দুটো টলমল করছিল। এত মানুষের তীক্ষ্ণ দৃষ্টির সামনে সে নিজেকে নগ্ন মনে করছিল। তখনই সে অনুভব করল ঈশানী খুব শক্ত করে তার হাতটা চেপে ধরেছে। সেই উষ্ণ আর দৃঢ় স্পর্শে অয়ন এক অদ্ভুত সাহস পেল। ঈশানী তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ব্যাস, একদম স্বাভাবিক থাকো, মনে করো আমরা দুজনে খুব সাধারণ কোথাও হাঁটছি। ঠিক সেই সময় এক ব্যক্তি তাদের সামনে এসে দাঁড়ালেন। বয়স ৪০-এর কোঠায়, গায়ে চড়া দামি স্যুট এবং চোখে মুখে আভিজাত্যের চেয়েও বেশি অহংকারের ছাপ। তিনি মিস্টার মুখার্জি, শহরের নামকরা এক ব্যবসায়ী। মিস্টার মুখার্জি ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বললেন, ঈশানী, অনেকদিন পর দেখা, তা আজ তোমাকে বেশ অন্যরকম লাগছে। ঈশানীর চেহারার কোমলতা এক নিমেষে মিলিয়ে গেল। তার চোয়াল শক্ত হয়ে উঠল। সে সংক্ষিপ্ত উত্তরে বলল, হ্যাঁ মিস্টার মুখার্জি, খুব একটা সময় পাই না এসবে আসার। মিস্টার মুখার্জি অয়নের দিকে একবার তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, আর এই জেন্টলম্যান, তোমার নতুন কোনো প্রজেক্ট নাকি? ঈশানী অয়নের চোখের দিকে তাকিয়ে একটুও না থতমত খেয়ে স্পষ্ট এবং জোরালো গলায় জবাব দিল, না মিস্টার মুখার্জি, ও অয়ন, আমার বয়ফ্রেন্ড। কথাটি যেন পুরো পার্টিতে একটা বৈদ্যুতিক শক দিয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা মানুষজন নিজেদের মধ্যে কানাকানি শুরু করল। মিস্টার মুখার্জি কিছুটা থতমত খেলেও পরক্ষণেই তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, ইন্টারেস্টিং। ঈশানী, তোমার রুচি আর স্ট্যান্ডার্ড নিয়ে তো ইন্ডাস্ট্রিতে খুব সুনাম ছিল, কিন্তু এই ছেলেটি, একে দেখে তো ঠিক তোমার যোগ্য মনে হচ্ছে না। খোঁচাটা অয়নের হৃৎপিণ্ডের গভীরে গিয়ে বিঁধল। সে অপমানিত বোধ করছিল। তার ইচ্ছে করছিল সেখান থেকে ছুটে পালিয়ে যেতে, কিন্তু সে চুপ করে রইল এবং ঈশানীর দিকে তাকাল। ঈশানী এক চুলও পিছু হটল না। সে মিস্টার মুখার্জির চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে খুব শান্ত কিন্তু বজ্রকঠিন কণ্ঠে বলল, মানুষের স্ট্যান্ডার্ড তার ব্যাংক ব্যালেন্স বা দামি ব্র্যান্ডের পোশাক দিয়ে নির্ধারিত হয় না মিস্টার মুখার্জি। সেটা ঠিক হয় তার ইনসানিয়ত, অর্থাৎ মনুষ্যত্ব দিয়ে। আর সেই মাপকাঠিতে অয়ন অনেকের চেয়ে অনেক বেশি ওপরে। মিস্টার মুখার্জি আর একটি শব্দ উচ্চারণ করতে পারলেন না।
অপমানে তার মুখ লাল হয়ে গেল এবং তিনি সেখান থেকে সরে যেতে বাধ্য হলেন। অয়ন পাশে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো ঈশানীকে দেখছিল। সে এতদিন ভেবেছিল ঈশানী কেবল একজন সফল ব্যবসায়ী আর ধনী মহিলা, কিন্তু আজ সে বুঝতে পারল এই নারীটির মনের শক্তি হিমালয়ের মতো অটল। মানুষের ভেতরের রূপ দেখার এক অদ্ভুত ক্ষমতা তার আছে। ঈশানীর প্রতি অয়নের মনে আজ এক নতুন ধরনের সম্মান আর ভালো লাগা জন্ম নিল। সে অনুভব করল ঈশানী তাকে কেবল একটি চরিত্রে অভিনয় করাচ্ছে না, বরং এই কঠিন দুনিয়ায় কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয় সেই পাঠ দিচ্ছে। পার্টি যত এগোচ্ছিল, অয়ন দেখছিল ঈশানী কতটা সাবলীল। সে যেমন প্রখর বুদ্ধিতে ব্যবসায়িক আলাপ করছে, তেমনি দাপটের সাথে অয়নের সম্মানও রক্ষা করছে। ধীরে ধীরে অয়নের বুক ধরফরানি কমে এলো। সে বুঝতে পারল এই দামি পোশাকের আড়ালে থাকা মানুষগুলো রক্তমাংসের মানুষ, কেবল তাদের অহংকারটা একটু বেশি। এমন সময় দীর্ঘদেহী এক প্রবীণ ব্যবসায়ী তাদের দিকে এগিয়ে এলেন। তার চোখে চশমা, চুলে পাক ধরেছে, কিন্তু ব্যক্তিত্বে এক গভীর গাম্ভীর্য। তিনি ঈশানীর সামনে দাঁড়িয়ে সহাস্যে বললেন, ঈশানী, তোমাকে দেখে খুব ভালো লাগল। ইদানিং তোমার ব্যবসার গ্রাফ তো বেশ উঁচুতে। শুনেছি বাবার অবর্তমানে তুমি একাই পুরো সাম্রাজ্য সামলাচ্ছ। সত্যিই প্রশংসনীয়, ভেরি ইমপ্রেসিভ। ঈশানী বিনীতভাবে মৃদু হাসল। ধন্যবাদ আঙ্কেল, বাবার শেখানো আদর্শগুলোকেই এগিয়ে নেওয়ার চেষ্টা করছি মাত্র। ভদ্রলোক একটু থেমে গ্লাসে চুমুক দিয়ে অয়নের দিকে একবার আর চোখে তাকালেন। তারপর ঈশানীকে উদ্দেশ্য করে কিছুটা সংশয়ের সুরে বললেন, কিন্তু মা, আবেগ দিয়ে তো ব্যবসা চলে না, বাজার খুব কঠিন। একলা মেয়ে মানুষ এত বড় বিজনেস সাম্রাজ্য কি সত্যি শেষ পর্যন্ত একা টেনে নিতে পারবে? কারো শক্ত হাতের সাপোর্ট ছাড়া কি এটা সম্ভব? প্রশ্নটা অনেকটা চ্যালেঞ্জের মতো শোনাল। ঈশানী উত্তর দেওয়ার জন্য ঠোঁট জোড়া ফাঁক করতেই তাকে অবাক করে দিয়ে অয়ন কথা বলে উঠল। অয়ন ঈশানীর চোখের দিকে একবার তাকালো, তারপর সোজা সেই ব্যবসায়ীর চোখের দিকে তাকিয়ে খুব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, সফলতার জন্য জেন্ডার বা সংখ্যার চেয়েও বড় প্রয়োজন হল চারিত্রিক দৃঢ়তা। যদি কোনো মানুষের মধ্যে অদম্য সাহস আর কাজের প্রতি পূর্ণ সততা থাকে, তবে সে পৃথিবীর যে কোনো বড় বাধা একাই জয় করতে পারে। আর ম্যামের মধ্যে আমি সেই সততা প্রতিদিন দেখেছি। পুরো চত্বরটা যেন কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গেল। আশেপাশে থাকা মানুষগুলো নিজেদের আলাপ থামিয়ে অয়নের দিকে ফিরে তাকাল। ঈশানী নিজেও স্তব্ধ হয়ে গেছে। সে ভাবতেও পারেনি যে ছেলেটি কিছুক্ষণ আগে পর্যন্ত ভয়ে কাঁপছিল, সে আজ তাকে রক্ষা করার জন্য এমন মার্জিত অথচ শক্তিশালী যুক্তি তুলে ধরবে। সেই প্রবীণ ব্যবসায়ী অয়নের উত্তরের গভীরতা মেপে নিলেন, তারপর হো হো করে হেসে উঠে ঈশানীর কাঁধে হাত রাখলেন। চমৎকার অয়ন, তোমার কথাগুলো আমার মন ছুঁয়ে গেছে। ঈশানী, আমি ভুল ছিলাম। তোমার পাশে যে মানুষটি দাঁড়িয়ে আছে তার চিন্তা ভাবনা অনেক উঁচু। মনে হচ্ছে তোমার পছন্দ ভুল নয়, তুমি সঠিক মানুষকেই বেছে নিয়েছ। সেই মুহূর্তটি ছিল অয়নের জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। ঈশানী যখন তার দিকে ফিরে তাকালো, অয়ন দেখল ঈশানীর চোখে আর সেই কঠিন পরীক্ষা নেওয়ার ভাব নেই, সেখানে ফুটে উঠেছে এক অদ্ভুত কৃতজ্ঞতা আর মুগ্ধতা। অয়ন অনুভব করল তার মেরুদণ্ড এখন সোজা হয়ে দাঁড়িয়েছে। এতদিনের না পাওয়া অপমান আর ব্যর্থতার গ্লানি ধুয়ে মুছে গিয়ে তার ভেতরে এক নতুন অজেয় আত্মবিশ্বাস জেগে উঠেছে। সে আজ বুঝতে পারল সম্মান কেবল পাওয়ার বিষয় নয়, তা অর্জন করে নিতে হয়, আর সে আজ তা পেরেছে। পার্টির সেই জমকালো পরিবেশ থেকে বেরিয়ে রাতের শান্ত কলকাতায় যখন গাড়িটি ফিরছিল, রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলো অয়ন আর ঈশানীর মুখে লুকোচুরি খেলছিল। জানলা দিয়ে আসা ঠান্ডা বাতাস অয়নের এলোমেলো চুলগুলোকে আরও অভ্যস্ত করে দিচ্ছিল। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা হল না, শুধু ইঞ্জিনের মৃদু গুঞ্জন আর বাইরের স্তব্ধতা। নীরবতা ভেঙে ঈশানী প্রথমে কথা বলল। সে সিটে একটু আরাম করে বসে অয়নের দিকে না তাকিয়েই জিজ্ঞেস করল, আজকের অভিজ্ঞতা কেমন ছিল অয়ন? কেমন লাগলো এই চটকদার দুনিয়াটা? অয়ন কিছুক্ষণ জানলার বাইরে তাকিয়ে রইল, তারপর নিচু কিন্তু গভীর স্বরে বলল, সত্যি বলতে ম্যাম, প্রথমে আমার খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল আমি এখানে বড্ড বেমানান, কিন্তু মিস্টার মুখার্জি বা ওই বড় ব্যবসায়ীদের সামনে আপনি যেভাবে আমার পাশে দাঁড়ালেন,
তাতে আমার সব ভয় কেটে গেল। আমার মনে হল, আপনি যদি আমার সাথে থাকেন তবে এই পৃথিবীর কোনো কিছুই অসম্ভব বা কঠিন নয়। এবার মাথা ঘুরিয়ে অয়নের দিকে তাকালো ঈশানী। গাড়ির ভেতরের আবঝা অন্ধকারেও তার চোখের এক আলাদা উজ্জ্বলতা অয়নের নজরে এল। ঈশানী মৃদু হেসে বলল, তুমি পাল্টাচ্ছ অয়ন। সেই প্রথম দিনের পার্কের বেঞ্চে বসে থাকা ছেলেটার সাথে আজকের এই অয়নের আকাশ পাতাল তফাত। অয়ন একটু লজ্জিত হেসে বলল, হয়তো আপনার কারণেই এই পরিবর্তন। আপনার শাসন আর এই অদ্ভুত পরীক্ষাগুলো না থাকলে আমি কোনোদিন নিজের ভেতরের শক্তিটা চিনতেই পারতাম না। এরপর দিনগুলো ক্যালেন্ডারের পাতার মতো দ্রুত উল্টাতে থাকল। সেই 1 মাসের চ্যালেঞ্জ এখন প্রায় শেষের পথে। এই 1 মাসে ঈশানী অয়নকে বিশ্রামের সুযোগ দেয়নি। কখনো তাকে ব্যবসার জটিল ফাইল সর্টিং করতে হয়েছে, কখনো ক্লায়েন্টদের সাথে কথা বলার আদবক্যাতা শিখতে হয়েছে, আবার কখনো ঈশানী তাকে খুব কঠিন পরিস্থিতিতে ফেলে তার ধৈর্যের পরীক্ষা নিয়েছে। অয়ন প্রতিটি বাধা অতিক্রম করেছে, নিরবিচ্ছিন্ন একাগ্রতায়। সে এখন আর সেই ভাঙাচোড়া আত্মবিশ্বাসীর ছেলেটি নয়। তার হাঁটাচলায় আজিজত্ব এসেছে, কথায় এসেছে যুক্তি, আর চোখের দৃষ্টিতে এসেছে প্রখর তেজ। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ, পরীক্ষার শেষ দিনটি উপস্থিত হল। ঈশানী আজ তাকে তার কর্পোরেট অফিসে ডেকে পাঠিয়েছে। যখন অয়ন সেই গগনচুম্বী অফিসের সামনে গিয়ে দাঁড়াল, তার মনে পড়ল কয়েক মাস আগের কথা, যখন সে এই সব অফিসের দরজায় দরজায় ঘুরে রিজেক্ট হয়েছিল। আজ সে সেখানে যাচ্ছে আমন্ত্রিত হয়ে। অফিসের ভেতরটা যেন কোনো আধুনিক স্বপ্নের শহর। কাঁচের দেওয়াল, অত্যাধুনিক ইন্টিরিয়র আর ব্যস্ত প্রফেশনালদের আনাগোনা। অয়ন যখন ঈশানীর বিশাল কেবিনের দরজার সামনে পৌঁছাল, তার বুকটা সামান্য ধক করে উঠল। এটি কি কেবল চাকরির ইন্টারভিউয়ের শেষ দিন, নাকি তার জীবনের নতুন কোনো অধ্যায়ের শুরু? সে দরজায় মৃদু টোকা দিয়ে ভেতরে ঢুকল। সামনেই বিশাল ডেস্কে বসেছিল ঈশানী, যার ব্যক্তিত্বের ছটায় পুরো ঘরটা যেন উজ্জ্বল হয়ে আছে। অয়ন শান্ত পায়ে হেঁটে গিয়ে তার সামনে দাঁড়াল। আজ তার চোখে ভয় নেই, আছে কেবল 1 মাসের কঠোর সাধনার পর পাওয়া এক তৃপ্তির রেশ। বিশাল কাঁচের জানলা দিয়ে বাইরের আকাশটা আজ বড্ড পরিষ্কার দেখাচ্ছিল। ঈশানী তার গদি ঘেরা দামি চেয়ারে গা এলিয়ে বসেছিল। তার সামনে রাখা বিশাল সেগুন কাঠের টেবিলটি ফাইলে ঠাসা। অয়ন ভেতরে ঢোকার পর ঈশানী খুব শান্ত চোখে তার দিকে তাকাল। সেই দৃষ্টিতে আজ আর আগের মতো কঠোরতা ছিল না, বরং ছিল এক গভীর প্রশান্তি। ঈশানী টেবিলের সামনে রাখা চেয়ারটির দিকে ইশারা করে বলল, বসো অয়ন। অয়ন বসল। যদিও সে গত 1 মাসে অনেক বদলে গেছে, তবুও আজ এই চূড়ান্ত মুহূর্তে তার বুকের ভেতরটা যেন ড্রাম পেটাচ্ছিল। দীর্ঘ 1 মাসের এই কঠোর সফর কি আজ সফল হবে? ঈশানী ড্রয়ার থেকে একটি নীল রঙের ফোল্ডার বের করে অয়নের দিকে এগিয়ে দিল। এটি তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, ভালো করে পড়ে দেখো, ঈশানী ধীর গলায় বলল। অয়ন কাঁপা কাঁপা হাতে ফাইলটি খুলল। কাগজের ওপরে বড় বড় অক্ষরে তার পদের নাম দেখে তার চোখ ছানাবড়া হয়ে গেল। সে অস্ফুট স্বরে বলল, মানে, আমি কিছু বুঝতে পারছি না ম্যাম। ঈশানী ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটিয়ে বলল, মানে খুব পরিষ্কার। আজ থেকে তুমি এই কোম্পানির জেনারেল ম্যানেজার। এখন থেকে তুমি আর বাইরের লোক নও, আমার এই বিশাল ব্যবসার অবিচ্ছেদ্য অংশ। অরণের চোখের কোণ মুহূর্তেই ভিজে উঠল। যে ছেলেটি 1 মাস আগে দুমুঠো ভাতের জন্য পার্কের বেঞ্চে বসে ভাগ্যকে দোষ দিচ্ছিল, তার কাছে এই প্রাপ্তি অকল্পনীয়। সে ধরা গলায় জিজ্ঞেস করল, কিন্তু কেন ম্যাম? আমার চেয়ে অনেক যোগ্য আর অভিজ্ঞ মানুষ তো আপনার বাইরে অপেক্ষা করছে। আমি তো কেবল 1 মাসের জন্য আপনার বাড়িতে কাজ করেছি। ঈশানী দীর্ঘশ্বাস ফেলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। জানলার দিকে তাকিয়ে সে বলল, যোগ্যতা কেবল ডিগ্রিতে থাকে না অয়ন। এই 1 মাসে আমি তোমাকে শুধু ঘর পরিষ্কার করতে বা বাগান সাজাতে দেখিনি। আমি দেখেছি তোমার লড়াকু মানসিকতাকে। আমি দেখেছি কিভাবে তুমি অপমানের সামনে মাথা নিচু না করে নিজের আত্মসম্মান বজায় রেখেছ। তোমার মধ্যে আমি সেই সব দুর্লভ গুণ খুঁজে পেয়েছি যা একজন সত্যিকারের লিডারের থাকা উচিত। অসীম ধৈর্য, কঠোর পরিশ্রম করার ক্ষমতা, আর সবচেয়ে বড় কথা, নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার সাহস। আমি ব্যবসার জন্য এমন একজনকে খুঁজছিলাম যার উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। অয়নের দুচোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল সেই নিয়োগপত্রের ওপর। সে নিচু স্বরে শুধু বলতে পারল, ধন্যবাদ ম্যাম, আমি সারা জীবন আপনার এই ঋণ মনে রাখব।
অয়ন যখন ভাবছিল তার জীবনের সব চাওয়া পূর্ণ হয়ে গেছে, তখনই এক অভাবনীয় মোড় নিল পরিস্থিতি। ঈশানী ধীর পায়ে হেঁটে অয়নের খুব কাছে এসে দাঁড়াল। ঘরের পরিবেশটা হঠাৎ খুব গম্ভীর আর আবেগময় হয়ে উঠল। ঈশানী অয়নের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আমার শর্ত কিন্তু এখনও শেষ হয়নি অয়ন। শেষ পুরস্কারটি পেতে হলে তোমাকে আরও একটি শর্ত পূরণ করতে হবে। অয়ন চমকে উঠে মুখ তুলে তাকাল, কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, এখন আবার কি শর্ত ম্যাম? আমি কি কোনো ভুল করেছি? ঈশানী এবার অয়নের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। তার চোখে এখন এক অদ্ভুত আরতি আর মমতা। সে খুব নিচু কিন্তু গভীর স্বরে বলল, অয়ন, তুমি এই 1 মাসে কেবল আমার কোম্পানি নয়, আমার মনকেও জয় করে নিয়েছ। আমি কি সারা জীবনের জন্য তোমাকে নিজের পাশে পেতে পারি? আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসাবে চাইছি। সহজ করে বললে, তুমি কি আমায় বিয়ে করবে? অয়ন যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। সে স্তব্ধ হয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত পর সে নিজের খালি হাত দুটোর দিকে তাকাল। তারপর তাকাল নিজের অতীতের সেই জীর্ণ দিনগুলোর দিকে। সে অতি কষ্টে ঢোক গিলে বলল, কিন্তু ম্যাম, আমি তো একজন হতদরিদ্র ঘরের ছেলে। না আছে আভিজাত্য, না আছে সম্পদ। আপনার এই রাজপ্রাসাদের মতো জীবনের পাশে আমি তো বড্ড বেমানান। আপনার মর্যাদা আর আমার অভাব, এই দুই কি কখনো এক হতে পারে? ঈশানী অয়নের কথা শেষ হতে দিল না। সে অয়নের হাত দুটো আরও একটু শক্ত করে চেপে ধরে দৃঢ় কণ্ঠে বলল, ভুল বলছ অয়ন, তুমি মোটেও গরিব নও। আমি এই শহরের বড় বড় ধনকুবেরদের চিনি, যাদের ব্যাংকে কোটি কোটি টাকা আছে ঠিকই, কিন্তু তাদের মনটা ভীষণ সংকীর্ণ আর কৃপণ। মানুষের আসল সম্পদ তার সততা, তার মূল্যবোধ আর তার সুন্দর মন। এই 1 মাসে আমি তোমার যে রূপ দেখেছি তা পৃথিবীর কোনো ধনসম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। তুমি চরিত্রের দিক থেকে এই শহরের সবচেয়ে ধনী মানুষ, আর আমার জীবনে ঠিক এমন একজনকেই প্রয়োজন ছিল, যে টাকার মোহে নয়, বরং ভালোবাসার টানে পাশে থাকবে। অয়নের বাঁধ ভাঙা চোখের জল এবার গাল বেয়ে গড়িয়ে পড়ল, কিন্তু এই জল সেই পার্কের বেঞ্চে বসে থাকা হতাশার জল নয়। এ ছিল এক পরম পাওয়া আর অসীম কৃতজ্ঞতার অশ্রু। তার দীর্ঘদিনের লড়াই, মা বাবার পরিশ্রম আর নিজের একাকিত্বের অবসান ঘটল এক নিমেষে। সে ঝাপসা চোখে ঈশানীর দিকে তাকাল। ঈশানীর চোখে তখন আগামীর সুন্দর এক জীবনের স্বপ্ন। অয়ন ধীরে ধীরে মাথা নাড়ল। তার ঠোঁট কাঁপছিল আবেগে। তবুও সে নিজের সমস্ত শক্তি সঞ্চয় করে স্পষ্ট স্বরে বলল, হ্যাঁ, আমি রাজি। আমি কথা দিচ্ছি, সারা জীবন আমি আপনার মর্যাদা রক্ষা করব আর আপনার পাশে ছায়া হয়ে থাকব। ঈশানী তৃপ্তির এক দীর্ঘশ্বাস ফেলল। অফিসের সেই কাঁচের দেওয়াল ভেদ করে বিকেলের নরম রোদ এসে তাদের ওপর পড়ল। সেই আলোয় দুজনকে দেখে মনে হচ্ছিল জীবনের কঠিন পরীক্ষা শেষে তারা আজ এক নতুন ভোরের সূচনা করল। অয়ন বুঝতে পারল, পরিশ্রম আর সততা কেবল চাকরি নয়, মানুষকে তার প্রাপ্য সম্মান আর ভালোবাসা পর্যন্ত পৌঁছে দিতে পারে। কয়েক মাস পরের কথা, কলকাতার সেই অভিজাত এলাকাটি আজ এক মায়াবী রূপ নিয়েছে। একটি বিশাল প্রাসাদের মতো রাজকীয় কনভেনশন হল আজ আলোকসজ্জায় ঝলমল করছে। প্রবেশদ্বার থেকে শুরু করে মূল মঞ্চ পর্যন্ত হাজার হাজার টিউলিপ আর সুগন্ধি রজনীগন্ধার ঘ্রাণে চারপাশটা এক স্বর্গীয় আমেজ তৈরি করেছে। আজ ঈশানী আর অয়নের বিয়ে হাসর। চারিদিকে শহরের নামি দামি মানুষের ভিড়, দামি পারফিউমের সুবাস আর হাসি খুশির কলরবে মুখরিত পুরো চত্বর। মজার ব্যাপার হল, এই ভিড়ের মধ্যে এমন অনেক মানুষ ছিলেন, যেমন সেই মিস্টার মুখার্জি বা উদ্ধত ব্যবসায়ীরা, যারা মাসখানেক আগেও অরণকে দেখে নাক কুচকেছিলেন, তাচ্ছিল্য করেছিলেন। আজ তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অয়নের প্রতিটি পদক্ষেপে আজ যে আভিজাত্যমার আত্মবিশ্বাস ফুটে উঠছে, তাতে সবার মুখ বন্ধ হয়ে গেছে। আজ তারা অয়নকে অবজ্ঞা করার বদলে তাকে সম্মান জানাতে বাধ্য হচ্ছেন। প্যান্ডেলের এক কোণে বসেছিলেন অরণের বৃদ্ধ মা বাবা। তাদের পরনে নতুন দামি রেশমি পোশাক থাকলেও চোখের সেই সরলতা হারায়নি। তারা অবাক বিস্ময়ে দেখছিলেন তাদের আদরের ছেলেটি আজ কতটা উঁচুতে পৌঁছেছে। ছেলের এই অভাবনীয় সাফল্য আর নতুন জীবনের সূচনার দিকে তাকিয়ে তাদের চোখে আনন্দাশ্রু টলমল করছিল। ঈশানী যখন লাল বেনারসি আর সোনার গয়নায় মোড়া কনের সাজে তাদের সামনে এলো,
তখন সে সবার আগে নিচু হয়ে তাদের পা ছুঁয়ে প্রণাম করল। ঈশানী তাদের হাত দুটি নিজের হাতের মুঠোয় নিয়ে পরম মমতায় বলল, বাবা, মা, আপনারা আশীর্বাদ করুন। আজ থেকে অয়ন শুধু আপনাদের ছেলে কিংবা আমার স্বামী নয়, ও আমার জীবনের শ্রেষ্ঠ অবলম্বন, আমার আসল সাহারা। ওর মতো মানুষকে আমার জীবনে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। সময়ের চাকা গড়িয়ে চলল। দিন মাস পেরিয়ে বছর ঘুরে গেল। অয়ন এখন কেবল নামমাত্র ম্যানেজার নয়, সে এখন ঈশানীর ব্যবসায়িক সাম্রাজ্যের এক অবিচ্ছেদ্য অংশীদার। তার ক্ষুরধার বুদ্ধি আর পরিশ্রম কোম্পানিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। কিন্তু সাফল্যের এই শিখরে বসেও অয়ন তার ফেলে আসা ধূসর দিনগুলোকে ভুলে যায়নি। সে আজও সেই সাধারণ ছেলেটিই রয়ে গেছে। সে প্রায়ই তার ছোট্ট গ্রামটিতে ফিরে যায়। যে মেঠো পথ দিয়ে সে একসময় অবাধের বোঝা নিয়ে হেঁটেছিল, আজ সেই পথে সে ঘোরে মানুষের দুঃখ মোচনের জন্য। সে গ্রামে স্কুল তৈরি করেছে, কৃষকদের জন্য উন্নত ব্যবস্থা করেছে, আর সবচেয়ে বড় কথা, কলকাতার বড় বড় দপ্তরে চাকরি দেওয়ার ক্ষেত্রে সে সেই সব মেধাবী আর লড়াকু তরুণদের সুযোগ দেয়, যারা একসময় তার মতো জীর্ণ পোশাকে দরজায় দরজায় ঘুরে রিজেক্ট হয়েছে। ঈশানী প্রতিটা পদক্ষেপে ছায়ার মতো অয়নের পাশে থেকেছে। তারা দুজনে মিলে প্রমাণ করে দিয়েছে যে জীবনসঙ্গী মানে কেবল পাশে থাকা নয়, বরং একে অপরের স্বপ্নকে বড় করে দেখা। তারা শুধু একটি কোম্পানি চালায় না, বরং হাজারো মানুষের ভেঙে যাওয়া স্বপ্নকে আবার জোড়া লাগানোর কারিগর হয়ে উঠেছে। অয়ন প্রায়ই মাঝরাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হাসে। সে বোঝে, সেদিন পার্কের সেই বেঞ্চে বসে থাকা ছেলেটি যদি হাল ছেড়ে দিত, তবে আজকের এই পূর্ণতা সে কোনোদিন পেত না। সততা, ধৈর্য আর নিজের দেওয়া কথার ওপর অটল থাকাই তাকে আজ একজন সত্যিকারের সফল মানুষ হিসেবে গড়ে তুলেছে। গল্পটি আমাদের এই অমূল্য শিক্ষা দেয় যে মানুষের আসল পরিচয় তার দামি পোশাক বা ব্যাংকে থাকা অঢেল টাকা দিয়ে হয় না। মানুষের আসল পরিচয় হল তার কর্ম, তার আদর্শ এবং তার সুন্দর মন। যদি আপনার ভেতরে সততা থাকে এবং কঠোর পরিশ্রম করার অদম্য ইচ্ছা থাকে, তবে একদিন পুরো পৃথিবী আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। বন্ধুরা, কেমন লাগলো অয়ন আর অয়নের সংগ্রাম আর সততা কি আপনাদেরও অনুপ্রাণিত করেছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো অসাধারণ গল্প নিয়ে। ধন্যবাদ।